ইঞ্জিনিয়ারের মাথায় আসলো এখন থেকে আমরা সেন্ট্রাল অথরিটিতে বিশ্বাস করতে পারি না, কারণ তারা ইউজারদের টাকা আত্মসাৎ করে আইনের ফাঁক দিয়ে বের হয়ে যায়। আমাদেরকে এমন এক সিস্টেম আবিষ্কার করতে হবে যেটার মধ্য দিয়ে মানুষ ডিসেন্ট্রালাইজ ওয়েতে ট্রানজাকশন করবে, সেন্ট্রাল অথরিটির হাত থেকে ইউজাররা রক্ষা পাবে এবং ইউজারদের ট্রানজাকশনের নিরাপত্তা দিবে ক্রিপ্টোগ্রাফি। এই ধরনের চিন্তা বাস্তবায়ন করার জন্য একটা ইঞ্জিনিয়ার বা একটা ইঞ্জিনিয়ার গ্রুপ তারা রিচার্জে বসে যায়। তাদের রিচার্জের রেজাল্ট অনুযায়ী যে টেকনোলজিটা তারা আবিষ্কার করতে পেরেছিল সেই টেকনোলজিটার নাম হলো ব্লক চেইন। এবং ব্লক চেইন হলো বিশ্বের সেরা আবিষ্কারগুলোর ভিতরে একটা ডাটাবেস সেক্টরে, কারণ ব্লক চেইন ডাটাবেস সিস্টেমটা এতটাই চমৎকার যেটা সকল ডাটাবেস থিঙ্কিংটাকে পরিবর্তন করে দিয়েছে ব্লক চেইন। এবং সেই ব্লক চেইন সম্পর্কে আরো ডিটেল জানতে চান, আমার ইউটিউব চ্যানেল আছে, আমি ব্লক চেইনটাকে একেবারে কিভাবে কাজ করে চিত্রায়িত করে আমি তুলে দিয়েছি। আমি মনে করি ওইটা দেখলে আপনি ব্লক চেইন সম্পর্কে চমৎকার ধারণা পেতে পারেন। দেখেন, এই ব্লক চেইনটা আবিষ্কার করার মধ্য দিয়ে তারা এই ব্লক চেইনের আদলে যে কারেন্সিটা তৈরি করেছে সেই কারেন্সিটা ক্রিপ্টোকারেন্সি। আর এদিক থেকে এই ক্রিপ্টোকারেন্সি বর্তমানে বিশ্বে এতটাই গ্রহণযোগ্যতা পেয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট তার নির্বাচিত হওয়ার প্রথম বক্তব্যে বিটিসি নিয়ে কথা বলে। ইভেন এল সালভাদর নামক একটা কান্ট্রি তার দেশের সকল কারেন্সিকে ধ্বংস করে দিয়ে ক্রিপ্টোকারেন্সিকে ন্যাশনাল কারেন্সি হিসাবে ঘোষণা দিয়েছে। এবং কি সৌদি আরবের যুবরাজ পেট্রোডলার চুক্তি ক্যান্সেল করে দিয়ে বিটিসিএফ পেট্রোল কিনা যাবে এই অনুমোদন দিয়ে দিয়েছে। তার মানে পুরো বিশ্বে ক্রিপ্টোকারেন্সি প্রমাণ করেছে তারা ব্যাংক থেকেও বেশি নিরাপদ এবং বিশ্বব্যাপী এটা সমাদৃত হচ্ছে এবং সবাই এটাকে গ্রহণ করে নিয়েছে। এই কারণে আজকে ক্রিপ্টোকারেন্সি এতটা দাপটের সাথে পুরো বিশ্বে কাজ করতে সক্ষম হচ্ছে এবং নিরাপত্তা দিচ্ছে ইউজারদের ট্রানজাকশনের ক্ষেত্রে, অর্থে নিরাপত্তা দিচ্ছে ক্রিপ্টোকারেন্সি। তার মানে ক্রিপ্টোকারেন্সি এত চমৎকার, ক্রিপ্টোকারেন্সি থাকতে, এত চমৎকার একটা ডিজিটাল কারেন্সি থাকতে, এত শক্তিশালী একটা ডিজিটাল কারেন্সি থাকতে পৃথিবীতে এনক্রিপ্টেড কারেন্সি কেন আসতে হলো এটা আমাদের জানা দরকার। আর এনক্রিপ্টেড কারেন্সি যদি ক্রিপ্টোকারেন্সি যেই ধরনের সমস্যার সমাধান মানুষের করে একই সমস্যার সমাধান যদি এনক্রিপ্টেড কারেন্সিও করে তাহলে আমরা মনে করবো এনক্রিপ্টেড কারেন্সি পৃথিবীতে দরকারই নেই, কারণ এটা একই সমস্যার সমাধান করলে আমার এনক্রিপ্টেড কারেন্সি কেন প্রয়োজন? ক্রিপ্টোকারেন্সি তো আছেই। আর যদি এমন হয় যে না, এনক্রিপ্টেড কারেন্সি এমন কোন সমস্যার সমাধান করতে সক্ষম যেই সমস্যার সমাধান ক্রিপ্টোকারেন্সি দ্বারা পসিবল না, তাহলে ওই সমস্যার সমাধান চাইলে ট্রানজাকশনের ক্ষেত্রে আমাদেরকে এনক্রিপ্টেড কারেন্সিতে যেতেই হবে। যদি ব্যাপারটা এরকমই হয় তাহলে আমরা এনক্রিপ্টেড কারেন্সিকে মনে করে নিব একটা টেকনোলজি, এটা কোনো প্রতিদ্বন্দ্বী মার্কেট নয়, এটা মনে করবো। চলেন আমরা দেখি আসলে এনক্রিপ্টেড কারেন্সি কি টেকনোলজি না একটা প্রতিদ্বন্দ্বী মার্কেট মাত্র। আমরা দেখতে পাচ্ছি যে পুরোটা পৃথিবী এখন আর্টিফিশিয়াল জগতের দিকে যাচ্ছে, পৃথিবীর সামনের দিকে আগাচ্ছে, আধুনিকতার দিকে যাচ্ছে, আরো বেশি আধুনিকতার দিকে যাচ্ছে। এর সুবাদে পৃথিবীটা আর্টিফিশিয়াল জগতের দিকে যাচ্ছে। এটা প্রমাণ হিসাবে যদিও আমরা বাংলাদেশ থেকে কোনো আর্টিফিশিয়াল তেমন কোনো কিছু ইউজ করতে পারতেছি না বিধায় হয়তো আমরা এটা ফিল পাচ্ছি না, বাট আমরা দেখতে পাচ্ছি ইলন মাস্ক একটা চিপ বানিয়ে ফেলছে যেটা মানুষের ব্রেনের সাথে কাজ করতে সক্ষম। এবং সেই চিপটা বানানোর ক্ষেত্রে কোন টেকনোলজিটা ইউজ করেছে সেটা কিন্তু আমরা ঘাটি না, আমরা চিপটা নিয়ে সবচেয়ে বেশি মাতামাতিতে থাকি। যেখানে ফেসবুকের মালিক মেটাভার্সের নামে একটা ভার্চুয়াল জগৎ তৈরি করতেছে, সেই জগতে হয়তো আমরা আর্টিফিশিয়াল একটা অফিস নিয়ে অফিস ভাড়া দিয়ে ওই অফিস মেনটেন করব, কিন্তু আমরা জানি একটা ভার্চুয়াল জগৎ তৈরি হচ্ছে, কিন্তু ভার্চুয়াল জগৎ তৈরি করতে গিয়ে ফেসবুকের মালিক কোন টেকনোলজিটাকে ইউজ করতেছে এটা কিন্তু আমরা জানি না এবং জানতে চাই না। ইভেন আমরা জানি পশ্চিম বাংলাদেশে যদি আমরা অনলাইন শপিং মলে অর্ডার করি, অনলাইন শপিং মল থেকে একটা মানুষ আমার প্রোডাক্টটাকে নিয়ে আমার দরজার সামনে আসতেছে, যেখানে পশ্চিমা বিশ্ব অনলাইন শপিং মলে অর্ডার করলে রোবট প্রোডাক্ট নিয়ে আমার দরজার সামনে আসতেছে। তার মানে রোবট মানুষের মতো কাজ করতে সক্ষম। অবশ্যই রোবটের মাথায় এমন কোন ব্রেন দেওয়া হয়েছে যার কারণে সে মানুষের মতো কাজ করতেছে, যদিও ব্রেনটা আর্টিফিশিয়াল। তাহলে সে আর্টিফিশিয়াল ব্রেন বানানোর ক্ষেত্রে কোন টেকনোলজিকে ইউজ করা হচ্ছে এই বিষয়টা আমরা কিন্তু ঘাটি না, অবশ্যই আমাদের সেটা জানা দরকার। এই যে ওভারঅল যে আর্টিফিশিয়াল জগৎটা তৈরি হচ্ছে বিভিন্ন সেক্টর থেকে, এই আর্টিফিশিয়াল জগৎটা তৈরি করার জন্য যে টেকনোলজিটাকে ইউজ করতেছে সেই টেকনোলজিটার নাম হলো নিউরোচেইন। তার মানে নিউরোচেইন টেকনোলজির মধ্য দিয়েই পুরো পৃথিবী আর্টিফিশিয়াল জগৎটাকে তৈরি করা হচ্ছে। এখন কথাটা হলো আমরা এখন অনলাইন জগতে বসবাস করতেছি, ফিউচারে হয়তো আমরা আর্টিফিশিয়াল জগতে বসবাস করব। এখন বিষয়টা অনলাইন জগতে বসবাস করে আমরা কিন্তু অনলাইন ব্যাংকিং করতে পারতেছি, আমরা কিন্তু বিকাশে নগদে টাকা পাঠাতে পারতেছি, ডিজিটাল কারেন্সি হিসাবে ক্রিপ্টোকারেন্সি অনলাইনে পাঠাতে পারতেছি। যদি ব্যাপারটা তাই হয়, এই কারণে কিন্তু অনলাইন জগৎটা আমাদের কাছে অনেক গুরুত্ব পাচ্ছে, ভ্যালু পাচ্ছে। যদি আমরা অনলাইন জগতে অনলাইনে ব্যাংকিং করতে না পারতাম, বিকাশ নগদ বা অনলাইনে কোনো ট্রানজাকশন, তাহলে কখনোই এই অনলাইন জগৎ
পৃথিবী বেশি তৈরি হয়ে যাবে, তখন ওই জগতে কি ট্রানজেকশনের প্রয়োজন নাই? যদি ট্রানজেকশনই না হয় তাহলে ওই জগৎটা কি অনলাইন জগতের মতো এতটা ভ্যালু পাবে? কখনোই না। তাই একটা ট্রানজেকশনের জন্য একটা কারেন্সি প্রয়োজন। তাহলে আর্টিফিশিয়াল জগতের কারেন্সি কি ক্রিপ্টোকারেন্সি দিয়া পসিবল সেই আর্টিফিশিয়াল জগতের ট্রানজেকশনের জটিলতা সমাধান করতে? এটা কখনোই পসিবল না। কি কারণে পসিবল না? কারণ ক্রিপ্টোকারেন্সি বানানো হয়েছে ব্লকচেন দিয়ে। তার মানে ব্লকচেনের সীমাবদ্ধতা যে জায়গায়, ক্রিপ্টোকারেন্সির সীমাবদ্ধতা সেই জায়গায়। চলেন আমরা দেখি ব্লকচেনের সীমাবদ্ধতাটা কোন জায়গায়। দেন ব্লকচেন এবং নিউরোচেন দুইটার পার্থক্য যখন আপনি গুগলে তুলে ধরবেন যে আসলে সবচেয়ে বেশি দুইটার ভিতরে কে বেশি শক্তিশালী, গুগল কিন্তু বলে দিবে না আপনাকে যে ব্লকচেন শক্তিশালী বা নিউরোচেন শক্তিশালী। গুগল যে কাজটা করবে, ব্লকচেন এবং নিউরোচেনের ভিতরে কার শক্তিমত্তা কতটুকু, কে কি কোন কোন সেক্টরে কাজ করতে সক্ষম, দুইটার তুলনামূলক বিষয়টা তুলে ধরবে। আপনি বুঝে নিতে হবে আসলে কোনটা সেরা টেকনোলজি পৃথিবীতে। যখন আপনি দিবেন তখন আপনি গুগল বলে দিবে নিউরোচেন হাইলি স্কেলেবল, ব্লকচেনও স্কেলেবল তবে ততটা না। নিউরোচেন খুবই দ্রুত গতি সম্পন্ন, ব্লকচেনেরও গতি আছে তবে ততটা না। নিউরোচেন কস্ট এফিসিয়েন্সি, ব্লকচেন কস্ট এফিসিয়েন্সি না। নিউরোচেন আর্টিফিশিয়াল ব্রেন বানাতে সক্ষম, ব্লকচেন আর্টিফিশিয়াল ব্রেন বানাতে সক্ষম না। নিউরোচেন কোন ডিসিশন মেক করতে সক্ষম, ব্লকচেন ফিক্স ডিসিশনের উপরে চলতে সক্ষম। তার মানে যে আর্টিফিশিয়াল জগতে কোন ডিসিশনের উপরে ব্যাক করে তাদেরকে ট্রানজাকশন এবং সকল কিছু মেনটেন করতে হবে, সে ওন ডিসিশনের জগতে কিভাবে ফিক্স ডিসিশনের উপরে চলা ব্লকচেনের ক্রিপ্টোকারেন্সি ট্রানজাকশনের জটিলতা সমাধান করবে? কখনোই পসিবল না। যদি আমরা উদাহরণ হিসাবে দেখি, আমরা দেখতে পাচ্ছি ধরুন আপনি একটা রোবট যাচ্ছে ডেলিভারি ম্যান হিসাবে প্রোডাক্ট দিয়ে। যখন আপনি রোবটের সামনে পড়ে যাবেন, রোবট আপনার যেই পাশটা দিয়ে, ডান পাশ বা বাম পাশ, যেই পাশের জায়গা বেশি, রোবট আপনাকে পাশ কাটিয়ে ওই পাশ দিয়ে চলে যাবে। তার মানে রোবটকে আগে থেকে জানতো যে আপনার সামনে পড়বেন? কখনোই না। আর এই রোবটটা কি কেউ রিমোটে কন্ট্রোল করতেছে? তাও না। তাহলে রোবটও জানতো না আপনি আগে সামনে পড়বেন। কিন্তু আপনি যখন পড়ে গেছেন, রোবট ঠিকই সিদ্ধান্ত নিতে পেরেছে যে আপনার ডান পাশে খালি আমার ডান পাশে যেতে হবে। সিদ্ধান্ত সে নিজে মেক করেছে। এই যে ওন ডিসিশন মেক করার ব্যাপারটা, এটা কিন্তু ব্লকচেনতে পসিবল না, কারণ ব্লকচেন ফিক্সড ডিসিশনের উপরে চলে। এই কারণে নিউরোচেন এবং আর্টিফিশিয়াল জগতের ট্রানজাকশনের জন্য কখনোই ব্লকচেনের ক্রিপ্টোকারেন্সি ফিট না। এই কারণে এই জটিলতা সমাধান করতে হলে কারেন্সি দরকার, যে কারেন্সিটাও বানাইতে হবে নিউরোচেন টেকনোলজি দিয়ে, যেহেতু ফুল আর্টিফিশিয়াল জগৎটাই বিল করা হচ্ছে নিউরোচেন টেকনোলজি দিয়ে। তাহলে সেই টেকনোলজি দিয়ে যে কারেন্সিটা তৈরি করা হয়েছে, সেই কারেন্সিটার নাম হলো এনক্রিপ্টেড কারেন্সি, বিল বাই নিউরোচেন। নিউরোচেন দিয়ে এনক্রিপ্টেড কারেন্সিটাকে তৈরি করা হয়েছে। দেখেন ক্রিপ্টোকারেন্সি তৈরি তো ব্লকচেন দিয়ে করছে। যখন আপনি ট্রানজাকশন করতেছেন, ওই মুহূর্তে যে ট্রানজাকশনের জন্য যেই সিকিউরিটি সিস্টেমটা দরকার, সেই সিকিউরিটি সিস্টেমটা হলো ক্রিপ্টোগ্রাফি। মূলত ক্রিপ্টোকারেন্সি যারা মেনটেন করে, যারা ট্রানজাকশন করে, তাদের ট্রানজাকশনের নিরাপত্তা দেয় ক্রিপ্টোগ্রাফি। তাহলে এনক্রিপ্টেড কারেন্সিতেও তো ট্রানজাকশন লাগবে। আর যখন এখানে ট্রানজাকশন করবে, ট্রানজাকশনের নিরাপত্তা কোন টেকনোলজি দিবে? সেটার নাম হলো এনক্রিপ্টেড টেকনোলজি। আর এনক্রিপ্টেড টেকনোলজি সিকিউরিটি সিস্টেম হিসেবে কতটা শক্তিশালী, এটা যদি আমরা দেখতে চাই, আমরা দেখতে পাচ্ছি বর্তমান বিশ্বে হোয়াটসঅ্যাপ তার নিজের সিকিউরিটি স্টক করার জন্য এনক্রিপ্টেড টেকনোলজি ইউজ করতেছে। ইভেন টেলিগ্রাম তার নিজের সিকিউরিটি স্টক করার জন্য এনক্রিপ্টেড টেকনোলজি ইউজ করতেছে। এমনকি যদিও 4-5 মাস হয়েছে মাত্র, তবু আমরা বলতে পারি ফেসবুকের মেসেঞ্জার তার নিজের সিকিউরিটি স্টক করার জন্য এনক্রিপ্টেড টেকনোলজি ইউজ করতেছে। তার মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এই ধরনের প্রতিষ্ঠানগুলো যদি তার নিজেদের সিকিউরিটির জন্য এনক্রিপ্টেড টেকনোলজিকে সিলেক্ট করে, তাহলে আমরা অনায়াসে বলতে পারি বিশ্বের সেরা সিকিউরিটি সিস্টেম হতে চলেছে এনক্রিপ্টেড টেকনোলজি। এবং বিশ্বের সেরা, যেটাকে লাস্ট টেকনোলজি বলা হয়, সেটা হলো নিউরোচেন। তার মানে নিউরোচেন এবং এনক্রিপ্টেড টেকনোলজি দুইটা বিশ্ব সেরা টেকনোলজি দিয়ে যে কারেন্সি তৈরি করা হয়েছে, সেই কারেন্সিটা নাম হলো এনক্রিপ্টেড কারেন্সি। যেখানে ব্লকচেন এবং ক্রিপ্টোগ্রাফি দিয়ে যে কারেন্সি তৈরি করা হয়েছে, সেই কারেন্সিটা নাম হলো ক্রিপ্টোকারেন্সি। যেখানে ক্রিপ্টোকারেন্সির মাদার পয়েন্ট হিসেবে আমরা চিনি বিটিসি কে, সেখানে এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট হিসেবে আমরা চিনি এক্সআরএসটি কে। যদিও ক্রিপ্টোকারেন্সির ওরা তাদের কারেন্সি গুলাকে পয়েন্ট হিসাবে চিনে, আর এনক্রিপ্টেড কারেন্সির ওরা তাদের কারেন্সি গুলাকে অ্যাসেট হিসাবে চিনে। এই কারণে আমি কয়েন আর অ্যাসেটের ভিতরে টেকনিক্যাল কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না, শাব্দিক পার্থক্যই মনে হচ্ছে। তাই এটা নিয়ে আর কোনো ব্যাখ্যা দিচ্ছি না। দেখেন আমরা দেখতে পাচ্ছি বিটিসির দাম সর্বনিম্ন ছিল 0.04, যা বেড়ে $1,00,000 পৌঁছাইছে 15 ইয়ার্সে। যেখানে এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট এক্সআরএসটি 0.0055 থেকে শুরু হয়ে আজকে 0.011333 প্লাস প্যারেসিকে পুচ্ছে। যেখানে ক্রিপ্টোকারেন্সি $1,00,000 পুষতে 15 বছর সময় লেগেছে, সেখানে এনক্রিপ্টেড কারেন্সি প্রথম 10 মাসে
105% প্লাস প্রাইস গেইন করেছে। এখন কথা হলো আমরা বর্তমান বিটিসির সাথে তো বর্তমান একজারেস্টের তুলনা দিতে পারি না, তবে অবশ্যই আমরা প্রথম 10 মাসের বিটিসির সাথে প্রথম 10 মাসের একজারেস্টের ঠিকই তুলনা দিতে পারি। যদি সেটা দিতে যাই আমরা দেখতে পাচ্ছি প্রথম 10 মাসে বিটিসি এতটাই অবহেলিত, এতটাই অর্থহীন, গুরুত্বহীন এবং নিম্নমুখী মার্কেট ছিল, যেখানে 10,000 বিটিসি দিয়ে মানুষ একটা পিজ্জা খাইত। ইভেন আমরা দেখতে পাচ্ছি বিটিসি তার প্রথম 10 মাসে 100% প্লাস প্রাইস ডাউন হয়েছে। সেটা কিভাবে বলতে পারি? কারণ বিটিসি 0.04 থেকে 1 লাখে আসছে। ও বিটিসির স্টার্টিংটা 0.4 ছিল না, সেটা ছিল 8 সেন্ট, 72 এ 10 সেন্ট। যদি 8 সেন্টও ধরি তাহলেও 4 সেন্ট মানে অর্ধেক, 100% ডাউন হয়েছিল ক্রিপ্টোকারেন্সির বিটিসি প্রথম 10 মাসে, যেখানে এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট এক্সচারেন্সটি প্রথম 10 মাসে 105% প্লাস প্রাইস গেইন করেছে। তার মানে তার এই গেইন করার পেছনে কি কোনো যুগের সাপোর্টটাই কাজ করতেছে, নাকি এনক্রিপ্টেড কারেন্সি এমন কোন এক্সট্রা মেথড মেনটেন করে যেই মেথডের কারণে এনক্রিপ্টেড কারেন্সি মূলত 105% প্রাইস গেইন করতে পেরেছে প্রথম 10 মাসে, যেখানে তার ফল করার কথা? তাহলে আমরা সেটা খুঁজে দেখবো ইনশাআল্লাহ। দেখেন আমরা দেখতে পাচ্ছি তারা যেটা মেনটেন করেছে সেটা মেনটেন করেছে সাপ্লাই ডিমান্ড লিমিটেশন। সাপ্লাই ডিমান্ড লিমিটেশন মেথড মেনটেন করার মধ্য দিয়ে ক্রিপ্টোকারেন্সির মাদার কয়েন বিটিসি আজকে 15 বছরে $1 লক্ষ পৌঁছেছে, যেখানে এনক্রিপ্টেড কারেন্সির মাদার অ্যাসেট এক্সআরএসটিও সেম মেথডটাই মেনটেন করে, সাপ্লাই ডিমান্ড লিমিটেশন। তার মানে আমরা একটা জিনিস বলতে পারি, সাপ্লাই ডিমান্ড লিমিটেশন মেথডটা হলো প্রুভেন মেথড। এই মেথড মেনটেন করে অ্যাটলিস্ট একটা কারেন্সির মাদার অ্যাসেট $1 লাখ বুঝতে পারে। যদিও এনক্রিপ্টেড কারেন্সি এই মেথডের বাইরেও আরেকটা মেথড মেনটেন করে, যে মেথডটার নাম হলো টেকনোলজি ইউজার্স ফান্ড। টেকনোলজি ইউজার্স ফান্ড মেথডের মধ্য দিয়ে এনক্রিপ্টেড কারেন্সি লজিক্যাল মাইনিং দিয়ে থাকে, যে লজিক্যাল মাইনিং এর অস্তিত্ব ক্রিপ্টোকারেন্সিতে নাই। যদি ক্রিপ্টোকারেন্সি এরকম ভাবে টেকনোলজি ইউজার্স ফান্ড মেথডের মধ্য দিয়ে লজিক্যাল মাইনিং দিত, আজকে এক একটা বিটিসির দাম $1 কোটি হইতে পারত। তাহলে টেকনোলজি ইউজার্স ফান্ড মেথডের মাধ্যমে যে লজিক্যাল মাইনিং দেয় আসলে সেটা কি, এটা আমাদের জানা দরকার। এখন আদৌ কি এই টেকনোলজি ফান্ড মেথডের মাধ্যমে লজিক্যাল মাইনিং দিলে বিটিসি $1 কোটি বুঝতে পারতো? চলেন আমরা সেটা একটু খুঁজে দেখি কথাটা কতটুকু সত্য। দেখেন আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টোকারেন্সি টেকনোলজি ডিপার্টমেন্টে আছে ব্লকচেন এন্ড ক্রিপ্টোগ্রাফি। ব্লকচেন ক্রিপ্টোগ্রাফি কি ক্রিপ্টোকারেন্সির বাইরে ইউজ হয় না? আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবেই ব্লকচেন এন্ড ক্রিপ্টোগ্রাফি বিভিন্ন স্বাস্থ্য খাতে, ব্যাংকে, স্কুলে এবং বিভিন্ন ডাটাবেস সিকিউরিটির জন্য ব্লকচেন এন্ড ক্রিপ্টোগ্রাফি মানুষ ইউজ করে। তাদের ইউজ কেস থেকে ব্লকচেন এন্ড ক্রিপ্টোগ্রাফি যা আর্ন করে, আর্নিং এর কোনো অংশই এই বিটিসি লিকুইডিটি বাড়ানোর ক্ষেত্রে প্রোভাইড করে না, এটা আমরা জানি। যেখানে এনক্রিপ্টেড কারেন্সি টেকনোলজি ডিপার্টমেন্টে আছে এনক্রিপ্টেড টেকনোলজি এন্ড নিউরোচেন। আর আমরা জানি নিউরোচেন এন্ড এনক্রিপ্টেড টেকনোলজি এই মার্কেটের বাইরে ইউজ হয়। তাদের ইউজ কেস থেকে তারা যা আর্ন করে ওই আর্নিং এর একটা অংশ এক্সআরএসটি লিকুইডিটি বাড়ানোর ক্ষেত্রে প্রোভাইড করে লজিক্যাল মাইনিং এর মাধ্যমে। তাহলে যদি লজিক্যাল মাইনিং এর মাধ্যমে ফান্ড প্রোভাইড করে, তাহলে সেই লজিক্যাল মাইনিং এর অ্যালগরিদমটা কি সেটা আমরা একটু দেখি। সেই অ্যালগরিদমটা হলো কারেন্ট প্রাইস ইনটু 3 ইকুয়াল টু লিকুইড এন্ড লিকুইড ইকুয়াল টু 1 অ্যাসেট। এই অ্যালগরিদমের মধ্য দিয়েই এনক্রিপ্টেড কারেন্সি লজিক্যাল মাইনিং দিয়ে থাকে টেকনোলজি ফান্ড মেথডের মধ্য দিয়ে। আমরা হয়তো বুঝতেছি না কারেন্ট প্রাইস ইনটু 3 ইকুয়াল টু লিকুইড, লিকুইড ইকুয়াল টু 1 অ্যাসেট, এটা যে আসলে কি বোঝানো হচ্ছে এটা আমরা মূলত বুঝতে পারতেছি না। চলেন আমরা এটাকে আরেকটু ডিটেইলস বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনি আরেকবার আপনাকে একটু প্রেসার ক্রিয়েট করে নেই। এতক্ষণ আপনারা যা দেখেছেন পুরোটাই আমি তুলনামূলক ব্যাখ্যা দেওয়ার জন্য আমি ক্যাপেবল ছিলাম, কারণ ক্রিপ্টোকারেন্সির সাথে অনেকটা মিল আছে বিধায়। বাট এখন বাকি অংশটুকু আপনাদেরকে একটু এতক্ষণ যতটুকু মনোযোগ দিয়েছেন তার চেয়ে মনোযোগটাকে ডাবল করে দিতে হবে, কারণ নচেত আপনি এই জিনিসগুলো ধরতে পারবেন না, যেহেতু এটার পূর্ব কোনো অভিজ্ঞতা আপনাদের নেই। কারণ এটা ক্রিপ্টোকারেন্সি এই ধরনের লজিক্যাল মাইনিং মেনটেন করে নাই। যদি করতো আমাদের হয়তো হালকা ধারণা আগে থেকে থাকতো, হয়তো সহজে বুঝতে পারতেন। সেই জন্য আপনারা একটু ডাবল মনোযোগ দেন এই সময়টা, জাস্ট 5টা মিনিট ডাবল মনোযোগ দেন। দেখেন আমরা দেখতে পাচ্ছি কারেন্ট প্রাইস ইনটু 3 ইকুয়াল টু লিকুইড, লিকুইড ইকুয়াল টু 1 অ্যাসেট বলছে। তার মানে এটা আমরা কিছু না বুঝলো, আমরা একটা জিনিস ঠিক বুঝতেছি, কারেন্ট প্রাইস শব্দটা ইউজ করেছে। কারেন্ট প্রাইস হলো প্রতিনিয়ত চেঞ্জেবল। কেউ যদি আপনাকে বলে বর্তমান বিটিসির দাম কত, আপনি কিন্তু বিটিসির মার্কেটে যাইয়া দেখে আইসা বলবেন বিটিসির দাম এত, তার মানে কি ওটা কারেন্ট প্রাইস। যখন যে প্রাইসটা থাকে এটাকে কারেন্ট প্রাইস বলা হয়। তাহলে এক্সআরএসটির দাম এরকম ভাবে প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাহলে আমরা কারেন্ট প্রাইস বলতে ধরতে পারতেছি যখন যে প্রাইসটা থাকে ওই প্রাইসের 3 গুণ ফান্ড যদি টেকনোলজি ইউজারদের ইউজ কেস থেকে
এক্সারস্টির ফান্ডে লিকুইড আকারে ইন হয়, তাহলে সেই লিকুইডের এগেইনস্টে লজিক্যালি একটা অ্যাসেট মাইনিং হবে। যেই অ্যাসেটের মালিক হবে টেকনোলজি অথরিটি, আর যে অ্যাসেটটার ফান্ডটার মালিক হবে এক্সারস্টি। মূলত এই কথাটাই বোঝানো হয়েছে কারেন্ট প্রাইস ইনটু 3 ইকুয়াল টু লিকুইড, লিকুইড ইকুয়াল টু 1 অ্যাসেট, এই অ্যালগরিদমের মধ্যে দিয়ে। ধরেন আমরা আরেকটু ভেঙে, যেহেতু আমাদের কাছে অ্যালগরিদমটা আছে, আমরা একটা লজিক্যাল মাইনিং করেই দেখি প্র্যাকটিক্যালি যে প্রাইসে কি ধরনের প্রভাব ফেলে। যদি সেটা করতে হয় তাহলে আমাদেরকে কারেন্ট প্রাইসটা লাগবে, নচেত আমি 3 দিয়ে কাকে গুণ দিব। আর কারেন্ট প্রাইস বের করার সূত্র হলো টোটাল ফান্ড ডিভাইডেড টোটাল অ্যাসেট ইকুয়াল টু কারেন্ট প্রাইস। যদি তাই হয় তাহলে ধরেন আমরা ধরে নিলাম এক্সারস্টির টোটাল ফান্ড হলো $30, এবং ধরে নিলাম এক্সারস্টির টোটাল এক্সারস্টি আছে 20টা, তাহলে 20টা এক্সারস্টি যদি $30 মালিক হয় তাহলে একটার দাম কত? $1.5। আর একটার দাম যদি $1.5 হয় তাহলে একটার দাম যেটা সেটা কারেন্ট প্রাইস। এই কারণে এখন আমরা যেহেতু কারেন্ট প্রাইসটা পেয়ে গেছি, এখন উপরের অ্যালগরিদমটাকে আমরা অঙ্কের রূপ দিয়ে একটা লজিক্যাল মাইনিং করব। চলেন দেখেন, আমি কারেন্ট প্রাইসের জায়গায় 1.5 লিখলাম, সূত্র থেকে গুণ আর 3 নিলাম, বিনিময়ে একটা রেজাল্ট বের হয়েছে $4.5। এটাই হলো মূলত লিকুইড। তার মানে $4.5 হিসাবে যে লিকুইডটা বের হয়েছে, এই লিকুইডের এগেইনস্টে কিন্তু একটা অ্যাসেট মাইনিং হবে লজিক্যালি, যার মালিক হবে টেকনোলজি অথরিটি, আর ফান্ডটার মালিক হবে এক্সারস্টি। দেখেন উপরে যে সূত্রটা লিখেছি আমি নিচে সেম সূত্রটা লিখেছি, জাস্ট খালি এখানে অঙ্কটা করেছি। তার মানে নতুন করে মার্কেটে $4.5 আসলো, নতুন করে একটা অ্যাসেটও লজিক্যালি মাইনিং হলো। তাহলে নতুন নতুন যে ফান্ডটা আইছে $4.5, নতুন ফান্ডটা পুরান ফান্ডের সাথে যোগ হয়ে যাবে, যা হবে 34.5, আর নতুন অ্যাসেটটা তো পুরাতন অ্যাসেটের সাথে যোগ হয়ে যাবে, তখন অ্যাসেট হয়ে গেল 21। তার মানে বর্তমানে ফান্ড আছে 34.5 আর অ্যাসেট আছে 21। তাহলে বর্তমানে কারেন্ট প্রাইস কত এটা যদি বের করতে যাই, আগের মতোই তো বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কারেন্ট প্রাইস হলো 1.64 সামথিং, যেখানে কারেন্ট প্রাইস ছিল 1.5। তার মানে 14 সেন্ট বেড়ে গেছে একটা লজিক্যাল মাইনিং এর কারণে। এভাবে যে সারা জীবন লজিক্যাল মাইনিং হয়, কখনো কি প্রাইস ডাউন হওয়ার সম্ভাবনা আছে? কখনোই না। এখন কথা হলো যে ভাই আপনি দেখলেন সারা জীবন বাড়বে, কখনো ডাউন হবে না। আমরা তো এই মার্কেটে মাঝে মাঝে ডাউন হইতেও দেখি, যদিও ডাউন কম হয় উঠে বেশি, কিন্তু ডাউন হইতে তো দেখি। তাহলে সেটা কেন? কারণ এনক্রিপ্টেড কারেন্সি শুধু লজিক্যাল মাইনিং মেনটেন করে না, ক্রিপ্টোকারেন্সির মতো সাপ্লাই ডিমান্ড লিমিটেশন মেথডও মেনটেন করে। এই কারণে এটার সাথে সরাসরি ইউজাররাও কানেক্টেড। তাই ইউজার যখন তার 1 লাখ টাকা 100 টাকার জিনিস চাইলে সে 150 টাকা হলে বিক্রি করে দিতে পারে, আবার ইউজার চাইলে তার 100 টাকার জিনিস 70 টাকা 60 টাকা হইলে সে বেচতে পারে। এটা তার মর্জির উপরে ডিপেন্ড করে। তাই ইউজারদেরকে কন্ট্রোল করা সম্ভব না। যখন আমরা দেখতে পাচ্ছি যে একটা ইউজার তার অ্যাসেটটাকে বিক্রি করে দিয়ে ফান্ডটাকে আউট করে নিয়ে যায়, তখনই মার্কেটটা ডাউন হয়। আর যখনই আবার কোনো ইউজার এসে ওই অ্যাসেট গুলাকে কিনে, তাহলে মার্কেট আবার আপে যায়। আর যদি কোনো ইউজার এসে আর অ্যাসেট না কিনে, ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে কখনোই মার্কেট আপে যাওয়া সম্ভব না। বাট এনক্রিপ্টেড কারেন্সির ক্ষেত্রে যদি কোনো ইউজার এসে অ্যাসেট নাও কিনে, লজিক্যাল মাইনিং এর কারণে মার্কেট আপে যাবে। তার মানে আর যদি ইউজাররা কিনে তাহলে আর ডাবল গতিতে আপে যাবে। ইউজার কিনছে ট্রানজাকশনের জন্য আপে যাবে, আবার লজিক্যাল মাইনিং এর জন্য আপে যাবে। যেখানে ক্রিপ্টোকারেন্সির মাদার কয়েন বিটিসি বা ক্রিপ্টোকারেন্সি একটা মেথড মেনটেন করে যদি সে $1 লক্ষ বুঝতে পারে 15 ইয়ার্স, তাহলে দুইটা মেথড মেনটেন করা এনক্রিপ্টেড কারেন্সি কেন আগামী 15 ইয়ার্সে $10 লাখ বুঝবে না? এইটা হলো আপনাদের কাছে আবার প্রশ্ন, যদিও আপনাদের প্রশ্ন আমি এখন দিব ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জি, এখন আপনারা আনমিউট করতে পারেন, মন মতো সমস্যা নাই। এখন আপনাদের যদি কেউ কোনো কোশ্চেন করতে চান, প্লিজ আপনি আনমিউট করে আমাকে প্রশ্নটা করতে পারেন যে আমি আসলে কতটুকু দিতে পারলাম, এই যে ট্রাইটা করলাম কতটুকু দিতে পারলাম।